প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কিশোর বাতায়নের পক্ষ থেকে তোমাদেরকে অশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলাপ করব সেটা হচ্ছে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র। তোমরা অনেকেই কমেন্টস করছো যে আমাদের প্রথম পত্রের এই যে চ্যাপ্টারটি আজকে আলোচনা করব, এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করার জন্য বিগত ক্লাসগুলোতে আমরা মূলধন বাজেটিং এবং ঝুঁকি ও মুনাফা এই দুটি অধ্যায় আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় কস্ট অফ ক্যাপিটাল বা মূলধন ব্যয় অধ্যায়টি নিয়ে। তাহলে আমরা পড়ব ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্র অর্থাৎ ফিন্যান্স এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় মূলধন ব্যয়, ইংরেজিতে যাকে বলা হয় কস্ট অফ ক্যাপিটাল। দেখো, এই মূলধন ব্যয় ইংরেজি হচ্ছে কস্ট অফ ক্যাপিটাল। ইংরেজিটাও আমাদের জানা প্রয়োজন, কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে কস্ট অফ ক্যাপিটাল এটা কি? এক কথায় আমরা বলতে পারি যে একটি প্রতিষ্ঠান যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে সেই সংগৃহীত মূলধনের অতিরিক্ত যে অর্থ পরিশোধ করতে হয় তাকে বলা হয় মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল। আবার ভিন্নভাবেও বলা যায় যে একটি প্রতিষ্ঠান তার যে মূলধন সংগ্রহ করবে সেই দীর্ঘমেয়াদী মূলধনগুলো সংগ্রহ করার পর যারা এই মূলধনটি প্রতিষ্ঠানকে সরবরাহ করেছে তারা ওই মূলধনের বিপরীতে সর্বনিম্ন যে পরিমাণ আয় প্রত্যাশা করে ওই আয়ের হারটাই হচ্ছে কোম্পানির জন্য মূলধন ব্যয়। তাহলে তুমি খেয়াল করে দেখো, দুইটা দিক দিয়ে তোমাকে চিন্তা করতে হবে। অর্থাৎ মনে করি আমি একজন বিনিয়োগকারী, তাহলে আমি কিভাবে বিনিয়োগ করতে পারি? আমি শেয়ার কিনতে পারি, ঋণপত্র কিনতে পারি। তাহলে আমি যখন একটি কোম্পানির শেয়ার কিনলাম, কিসের আশায় কিনব? ওই শেয়ার থেকে আমি লভ্যাংশ প্রত্যাশা করব। অর্থাৎ একজন বিনিয়োগকারী যখন শেয়ার কিনবে, শেয়ারের বিপরীতে সে পাবে লভ্যাংশ। এই লভ্যাংশটা হচ্ছে বিনিয়োগকারীর জন্য আয়, কিন্তু লভ্যাংশটা কে দিবে? দিবে হচ্ছে যে প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করেছে। তাহলে যে প্রতিষ্ঠান শেয়ার বিক্রি করেছে সেই প্রতিষ্ঠানের জন্য এই বিক্রয়টা হচ্ছে তার মূলধন সংগ্রহের উৎস। এখন সে যে বিক্রি করলো, যার কাছে সে যে শেয়ার বিক্রি করলো তাকে সে লভ্যাংশ পরিশোধ করবে। তাহলে কোম্পানি পরিশোধ করে লভ্যাংশ আর বিনিয়োগকারী আয় করে। তাহলে বিনিয়োগকারীর ন্যূনতম আয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যয়। তাহলে প্রতিষ্ঠান যে মূলধন সংগ্রহ করলো সেই মূলধনের অতিরিক্ত যে অর্থ পরিশোধ করলো তাকে বলা হয় মূলধন ব্যয়। তাহলে আমাদের এই বিষয়টা একটু ক্লিয়ার হইতে হবে যে অনেকে আয়ের সাথে ব্যয়ের সম্পর্ক কি এটা অনেকে বুঝতে পারে না। তাহলে এক্ষেত্রে তুমি মনে রাখবা যে শেয়ার হোল্ডাররা যে পরিমাণ আয় প্রত্যাশা করে কোম্পানি ওই পরিমাণ ব্যয় দেয়। তাহলে কোম্পানির জন্য মূলধনের অতিরিক্ত যে অর্থ পরিশোধ করে সেটা হচ্ছে ব্যয়। তাহলে আমরা এই মূলধন ব্যয়টি কোম্পানির দিক থেকে আমরা চিন্তা করব বা প্রতিষ্ঠানের দিক থেকে চিন্তা করব। তাহলে কি সবাই বুঝতে পারছি আমরা মূলধন ব্যয় কাকে বলে? আরেকটি উদাহরণ দিই, তাহলে তোমার জন্য আরও ক্লিয়ার হবে বিষয়টা। মনে করি এ নামক একটা কোম্পানি, তাদের 10 লাখ টাকা মূলধন দরকার। তারা করলো কি? শেয়ার বিক্রি করলো 5 লাখ টাকা, ঋণপত্র ইস্যু করলো 5 লাখ টাকা। তাহলে মোট বিনিয়োগ 10 লাখ। তার মধ্যে আমি একটু লিখে দেখাই তাহলে তোমার সুবিধা হবে। শেয়ার 5 লক্ষ, ঋণপত্র 5 লক্ষ। আচ্ছা, এখন এই দুইটা হচ্ছে মনে করি দুইটি উৎস প্রতিষ্ঠানের জন্য। এখন এই দুইটা উৎসের মধ্যে শেয়ার যে ইস্যু করলো, শেয়ার হোল্ডাররা এই শেয়ার কিনলো, তাহলে কোম্পানি ওই শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিবে। আবার ঋণপত্র ইস্যু করলো, তাহলে যারা ঋণপত্রটি কিনলো তারা এই ঋণপত্রের বিপরীতে সুদ প্রত্যাশা করে। তাহলে ক্রেতা যারা, তারাই বিনিয়োগকারী। তাহলে বিনিয়োগকারীরা যে আয়টা প্রত্যাশা করে তার জন্য এটা প্রত্যাশিত আয়। আর কোম্পানি এই যে লভ্যাংশ আর সুদ দিচ্ছে, এই লভ্যাংশ আর সুদ হচ্ছে কোম্পানির জন্য ব্যয়। এটাই হচ্ছে মূলধন ব্যয়। যেমন মনে করি এই 5 লক্ষ টাকা শেয়ারের বিপরীতে লভ্যাংশ দিচ্ছে মনে করি 50 টাকা, আর সুদ দিচ্ছে 100 টাকা। তাহলে এই লভ্যাংশটা এটা হচ্ছে কোম্পানির জন্য ব্যয়, এই সুদ এটা কোম্পানির জন্য ব্যয়, মানে মূলধন ব্যয়। তাহলে কোম্পানির মূলধনের উৎস দুইটা এখানে লিখছি, এই দুইটা উৎসের
একটা লভ্যাংশ আর একটা সুদ, এই দুইটা হচ্ছে কোম্পানির জন্য ব্যয়, বিনিয়োগকারীর জন্য আয়। এর জন্য সংজ্ঞায় বলা হয়েছে মূলধন ব্যয় হলো একটি প্রতিষ্ঠান যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে সেই সংগৃহীত মূলধনের অতিরিক্ত যে অর্থ পরিশোধ করে তাকেই বলা হয় মূলধন ব্যয়। আচ্ছা, এখন মনে করো এখানে বলে দিল লভ্যাংশ 50 টাকা না বলে পার্সেন্টেজ দিয়ে দিল। যেমন মনে করি লভ্যাংশ দিবে ধরলাম 16%, সুদ দিবে ধরলাম 10%। এই দুইটাই কিন্তু ব্যয়, এত পার্সেন্ট ব্যয় দিবে। তাহলে এখন কোম্পানির গড় ব্যয় কত হবে? গড় ব্যয়টা হবে এরকম, এই যে দেখো 16% গুণ 0.5। এখন প্রশ্ন হচ্ছে 0.5 কোত্থেকে আসলো? আমি কিন্তু বলেছিলাম দেখো মোট বিনিয়োগ এখানে 10 লক্ষ, অর্ধেক শেয়ারে অর্ধেক ঋণপত্রে, অর্ধেক মানে 0.5। তাহলে এই ব্যয়টুক হলো শেয়ারের ব্যয় প্লাস 10% ইন্টু এটার যে 5 লক্ষ মানে বাকি অর্ধেক 0.5। তাহলে এখানে হলো 8% যোগ এখানে হলো 5%, 8 5 13%। এই 13% হলো তার মোট ব্যয় বা গড় ব্যয়। এটাকে এই অধ্যায়ে এটার নাম হচ্ছে ভারযুক্ত গড় মূলধন ব্যয়, মানে WACC, যেটা অঙ্ক করতে গিয়ে আমরা দেখব সামনে। তুমি আগে এই উদাহরণটা গুরুত্বপূর্ণ, এটা যদি তুমি বোঝো এই টোটাল চ্যাপ্টারের মূল কনসেপ্টটা এখানে রয়েছে। যেমন শেয়ারের ব্যয়, ঋণপত্রের ব্যয়, এই হচ্ছে মোট ব্যয়। তাহলে এই মোট ব্যয় কেন বের করব? মোট ব্যয় বের করব একটি প্রতিষ্ঠান এই যে দুইটি উৎস থেকে মূলধন সংগ্রহ করেছে তাকে সর্বনিম্ন এই 13% ব্যয় দিতে হবে। তাহলে আমি এখন সংজ্ঞায় যদি আবার চলে আসি, একটি প্রতিষ্ঠান যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, সংগৃহীত মূলধনের অতিরিক্ত যে অর্থ প্রদান করে, যেমন এখানে 13% প্রদান করবে, ওই অর্থকে বলা হয় মূলধন ব্যয় বা কস্ট অফ ক্যাপিটাল। তাহলে তোমরা ক্লিয়ার হয়েছে কিনা মূলধন ব্যয়ের সংজ্ঞা? প্রায় সময় পরীক্ষা আসে মূলধন ব্যয় বলতে কি বোঝায়, মূলধন ব্যয় কি, এই এতটুক হচ্ছে তার উত্তর। তাহলে মুখস্থ করা লাগে না, জাস্ট এই কনসেপ্টে মনে রাখবা যে একটি কোম্পানি যে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে, সংগৃহীত মূলধনের অতিরিক্ত যে অর্থ পরিশোধ করে বা যে হারে অতিরিক্ত অর্থ পরিশোধ করে, যে হারে ব্যয় পরিশোধ করে, তাকেই বলা হয় মূলধনের ব্যয়। আচ্ছা, তাহলে আমরা এখন আরেকটু সামনে যাই। অনেকে এই মূলধন ব্যয়কে এইভাবেও সংজ্ঞায়িত করে যে কোনো প্রকল্পের ন্যূনতম প্রত্যাশিত আয়ের হারকে মূলধন ব্যয় বলে। তো অনেক শিক্ষার্থী এখানে কনফিউশন হয়, আয়ের হার আবার কিভাবে ব্যয় হয়? এইটাই আমি বললাম যে আয়টা হচ্ছে যিনি এই বিনিয়োগ করছে, বিনিয়োগকারীর জন্য আয়, কিন্তু কোম্পানির জন্য ব্যয়। আমরা হিসাবটা রাখবো কোম্পানির পক্ষে, প্রতিষ্ঠানের পক্ষে। ওকে, এবার আমরা আরেকটু সামনে এগোই। আমাদের এই অধ্যায়ে এই যে মূলধনের উৎস নিয়ে যে আলোচনাটা হবে, এই মূলধনের উৎস নিয়ে আলোচনাটা হবে দীর্ঘমেয়াদী মূলধনের উৎস। দীর্ঘমেয়াদী মূলধনের উৎস কি কি? 4টা উৎস আমরা এই চ্যাপ্টারে শিখব। 4 সোর্সেস। এক, প্রথমে হচ্ছে ঋণ মূলধন, ঋণ মূলধন অথবা ঋণপত্র 1 নাম্বার। 2, অগ্রাধিকার শেয়ার, বা প্রিফারেন্স শেয়ার, ডেট ক্যাপিটাল, প্রিফারেন্স ক্যাপিটাল, প্রিফারেন্স শেয়ার ক্যাপিটাল। 3, সাধারণ শেয়ার, সাধারণ শেয়ার। এবং 4, সংরক্ষিত আয়, সংরক্ষিত আয়। এই 4টা নাম তোমাদের মনে রাখতে হবে, খুব সহজ। এগুলো সবগুলো দীর্ঘমেয়াদী। প্রথমে হচ্ছে ঋণ মূলধন। একটা প্রতিষ্ঠান যখন ঋণপত্র ইস্যু করে বা কারো কাছ থেকে ঋণ নেয় যে দলিলের সাহায্যে, সেটাই হচ্ছে ঋণপত্র এবং সেই টাকাটা হচ্ছে ঋণ মূলধন। আচ্ছা, 2, অগ্রাধিকার শেয়ার। তাহলে অগ্রাধিকার শেয়ার কাকে বলে? যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ অন্যান্য শেয়ার হোল্ডারদের পূর্বে পায় এবং তাদের লভ্যাংশটাই স্থির থাকে, তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। কিন্তু তারা কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ভোটাধিকার নেই।
অপরদিকে সাধারণ শেয়ার হচ্ছে, শেয়ার বলতে সাধারণ শেয়ারকে বোঝায়। সাধারণ শেয়ার হোল্ডারদের কোম্পানি পরিচালনার অধিকার রয়েছে, ভোটাধিকার রয়েছে, কিন্তু তারা লভ্যাংশ পাবে সকল দায় দেনা পরিশোধের পর। আবার সংরক্ষিত আয়, ইংরেজিতে এই সংরক্ষিত আয়কে বলা হয় রিটেইনড আর্নিংস। তাহলে সংরক্ষিত আয় কি? প্রতি বছর একটি প্রতিষ্ঠানের যে পরিমাণ মুনাফা হয়, মুনাফা থেকে অন্যান্য দায় পরিশোধ করার পর, অন্যান্য দায় বলতে যেমন হচ্ছে প্রত্যক্ষ পরোক্ষ খরচ, তারপর হচ্ছে ঋণের সুদ, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ ইত্যাদি পরিশোধ করার পর অবশিষ্ট যে অংশ থাকে, সেই অংশটি প্রতিষ্ঠান ভবিষ্যতের জন্য সংগ্রহ করে রাখে বা ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সংগ্রহ করে রাখে। এই যে অংশটা সংগ্রহ করে রাখে তাকে বলা হয় সংরক্ষিত আয়। এটাও প্রতিষ্ঠানের মূলধনের অংশ। আচ্ছা, এখন আমার অধ্যায়ের নাম তো আমি তোমাদের বললাম মূলধন ব্যয়, তাহলে আমি মূলধনের উৎসগুলো লিখছি কেন? আচ্ছা, এর কারণ হচ্ছে যে এই মূলধনের যে 4টা উৎসের আমরা নাম লিখছি, এই 4টা উৎসের ব্যয় নির্ণয় করাই হচ্ছে আমার এই চ্যাপ্টারের মূল অঙ্কের বিষয়। অর্থাৎ ঋণ মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, সংরক্ষিত আয় মূলধন ব্যয়, এই 4টা ব্যয় আমরা এখানে নির্ণয় করব। আচ্ছা, কিভাবে দেখো। আচ্ছা, প্রথমে আমি 1 নম্বর অংশে আসি, ঋণ মূলধন ব্যয়। তাহলে প্রথম আমার লাগবে হচ্ছে ঋণ মূলধন ব্যয়, এটা বের করব আমরা। তো এখন অঙ্ক করার সময় তো তুমি বারবার এই বড়ভাবে এটা লিখতে পারবা না, তখন এটাকে একটা সংক্ষিপ্ত চিহ্ন বা প্রতীক দ্বারা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যেমন ঋণ মূলধন ব্যয়কে সংক্ষেপে আমরা বলবো কেডি। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এটাকে কেন এই প্রতীক দেওয়া হলো, আমি তো অন্য প্রতীকও দিতে পারতাম। এটার পেছনে একটা কারণ হচ্ছে এখানে এই কে দ্বারা কস্ট বোঝাচ্ছে আর ডি দ্বারা ডিভেঞ্চার বোঝাচ্ছে। তাহলে আমি এটা যদি ইলাবোরেট করি, কস্ট অফ ডিভেঞ্চার, তার মানে হচ্ছে ঋণ মূলধনের ব্যয়। তাহলে ঋণ মূলধনের ব্যয়কে এখন থেকে আমরা সংক্ষেপে চিনব কেডি নামে। ওকে, তাহলে ঋণ মূলধন মুছলাম। দ্বিতীয়তে লিখলাম অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়। অগ্রাধিকার শেয়ার হচ্ছে প্রিফারেন্স শেয়ার। তাহলে এটার সংজ্ঞা অনেক সময় কিন্তু জ্ঞানমূলক প্রশ্নে এটা সংজ্ঞা আসে। অগ্রাধিকার শেয়ার কি? অগ্রাধিকার শেয়ার হলো যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পায় তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। কিন্তু তারা কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ভোটাধিকার নেই, কিন্তু লভ্যাংশ প্রাপ্তির নিশ্চয়তা রয়েছে। এটাকে আমরা এখন থেকে চিনব কেতে কস্ট, আর প্রিফারেন্স শেয়ারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে পি। পিতে প্রিফারেন্স শেয়ার, এর জন্য এটার সংক্ষিপ্ত নাম হচ্ছে কেপি। তাহলে অঙ্ক আমি যখন করব তখন কিন্তু বাংলায় আর এটা লিখবো না, তুমি এখনই ক্লিয়ার হয়ে নাও কেডি কেপি। আচ্ছা, তাহলে আমি 2 মুছলাম। এবার 3-এ আসি, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার কাকে বলে? শেয়ার বলতে সাধারণ শেয়ারকে বোঝায়। সাধারণ শেয়ার হচ্ছে যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ সকল দায় পরিশোধ করার পরে পায়, কিন্তু ভোটাধিকার রয়েছে, কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তাকে বলা হয় সাধারণ শেয়ার। আবার শেয়ার কি? শেয়ার হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে বলা হয় শেয়ার। শেয়ার মূলত প্রধানত 2 ধরনের, সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার মূলধন ইংরেজিতে বলা হয় ইকুইটি শেয়ার বা অর্ডিনারি শেয়ার। তাহলে ইকুইটি শেয়ার কে ই মানে ইকুইটি, এর জন্য এটার নাম সংক্ষিপ্তভাবে আমরা লিখছি কে ই। সাধারণ শেয়ার আমি মুছে ফেলছি। এবার 4 নাম্বার হলো তোমার সংরক্ষিত আয়। সংরক্ষিত আয় মূলধন ব্যয়। সংরক্ষিত আয় মূলধন ব্যয় কেতে কস্ট। তাহলে সংরক্ষিত আয়ের এটা কি হবে, কে বলতে পারবে? সংরক্ষিত আয়কে ইংরেজিতে বলে রিটেইনড আর্নিংস। তাহলে সংক্ষেপে প্রথম অদ্যাক্ষর নিয়ে আর, তাহলে ডি মানে ডিবেঞ্চার ঋণ, পি মানে প্রিফারেন্স শেয়ার অগ্রাধিকার শেয়ার,
ই মানে ইকুইটি শেয়ার, সাধারণ শেয়ার, আর মানে রিটেইন আর্নিংস মানে সংরক্ষিত আয়। তাহলে আমি যখন অঙ্ক শিখব তখন আমার এই চারটা প্রতীক আগে আমি শিখব কিভাবে কেডি বের করতে হয়, কিভাবে কেপি বের করতে হয়, কিভাবে কেই বের করতে হয়, কিভাবে কে আর বের করতে হয়। এই চারটা তার মানে কেই, কেডি, কেপি, কে আর, এই চারটা বের করা শিখাবো। তারপর লাস্টে শিখাবো গড় মূলধন ব্যয়, ইংরেজিতে বলে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল, বাংলায় হলো ভারযুক্ত গড় মূলধন ব্যয়। তাহলে এই চ্যাপ্টারের অঙ্কের অবস্থান আমার 5টি এই আলোচনা থেকে শিখলাম। কি কি? 1 কেডি, 2 কেপি, 3 কেই, 4 কেআর, 5 ডব্লিউএসিসি। একবারে চ্যাপ্টার ডিটেলস হয়ে গেল, পুরো চ্যাপ্টারে মূল কনসেপ্টটা তোমাকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, ওকে। তাহলে এখন আমার এখানে কি কি জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে, তারপর আমি একটু থিওরি আলোচনা না করলে তুমি অঙ্কটা ভালো বুঝতে পারবা না। আর তুমি চেষ্টা করো শুরু থেকে একবারে লাস্ট অঙ্ক পর্যন্ত প্রতিটা ক্লাস যদি ফলো করো, তুমি এই আলোচনা দিয়ে বাংলাদেশের যত বই আছে সব বইয়ের এই অধ্যায়ের সব অঙ্ক তুমি থিওরি তুমি নিজেই তৈরি করে ফেলতে পারবে, বাসায় বসেই শেষ করে ফেলতে পারবা ইনশাল্লাহ, সেই আশা রাখি আমরা। আচ্ছা, এখন তাহলে আমার জ্ঞানমূলক প্রশ্ন কি? প্রথমে হতে পারে ঋণ মূলধন কাকে বলে? তাহলে যৌথ মূলধনী কোম্পানি যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে কোনো দলিলের মাধ্যমে, তখনই তাকে বলা হয় ঋণপত্র বা ঋণ মূলধন। অগ্রাধিকার শেয়ার, যে শেয়ারের মালিকগণ লভ্যাংশ প্রাপ্তির ক্ষেত্রে অগ্রাধিকার পায় কিন্তু কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না, ভোটাধিকার নেই, তাকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। সাধারণ শেয়ার কাকে বলে? সাধারণ শেয়ার হচ্ছে, যে শেয়ার বলতে সাধারণ শেয়ারই বোঝায় যে শেয়ার হোল্ডাররা লভ্যাংশের সকল দায় পরিশোধ করার পরে পায় কিন্তু ভোটাধিকার রয়েছে, কারবার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে, তারাই হচ্ছে সাধারণ শেয়ার। সংরক্ষিত আয় মূলধন হচ্ছে একটি যৌথ মূলধনী কোম্পানি প্রতি বছর যে পরিমাণ আয় করে, আয়ের থেকে সমস্ত দায় পরিশোধ করার পর অবশিষ্ট যে অংশ থাকে সেই অংশটা সংরক্ষণ করে রাখা হয় ভবিষ্যতের প্রয়োজনে, তাকে বলে সংরক্ষিত আয় মূলধন। তাহলে আমরা চারটা সংজ্ঞা শিখলাম। আচ্ছা, তারপরে আমরা আরেকটু দেখব যে আরও কি কি জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে। যেমন আরেকটা প্রশ্ন প্রায় তুমি দেখবা বোর্ড পরীক্ষায় আসে, উত্তরণ ব্যয় কি? এটা প্রায় আমার অনেক শিক্ষার্থী, অনেক স্টুডেন্ট প্রায় আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে স্যার এই চ্যাপ্টারের উত্তরণ ব্যয় কি, বা উত্তরণ ব্যয়ের সাথে সম্পর্কিত এই যে আমি তোমাকে চারটা বলছি, এখানে ছিল প্রথমে তোমার কেডি, এই যে চারটা, এবং ডব্লিউএসিসি আমি এটা রেখে দিলাম, মুসলাম না, তোমার বোঝার সুবিধার্থে। দেখো এটার সাথে লিঙ্কটা কিরকম। প্রথম প্রশ্ন প্রায় আসে, উত্তরণ ব্যয় নিচের কোন ধরনের মূলধন ব্যয়ের সাথে সম্পর্কিত? এমসিকিউ প্রশ্ন হয় প্রায়। উত্তর হচ্ছে, প্রথমে আগে এটা বুঝে নাও, এই যে কে এর সাথে সম্পর্কিত। তাহলে আমার প্রশ্ন কি? খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। উত্তরণ ব্যয় কোন মূলধন এর সাথে সম্পর্কিত? উত্তর হলো উত্তরণ ব্যয় সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সাথে সম্পর্কিত। এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উত্তরণ ব্যয় বলতে কি বোঝায়? ইংরেজিতে এটাকে বলে ফ্লোটেশন কস্ট বা উত্তরণ ব্যয়, ফ্লোটেশন কস্ট। আচ্ছা, ফ্লোটেশন কস্ট কি? কোনো নতুন সাধারণ শেয়ার বিক্রি করার ক্ষেত্রে শেয়ারের মূল্যের অতিরিক্ত যে অর্থ ব্যয় হয় তাকে বলা হয় উত্তরণ ব্যয়। খুব মনোযোগ দিতে হবে। নতুন, এটা কিন্তু কেইটা আমরা বলছি কি একটু আগে, সাধারণ শেয়ারের ব্যয়। এই সাধারণ শেয়ার তো ইস্যু করতে হয়, ইস্যু করা মানে বাজারে বিক্রি করা। তার একটি যৌথ মূলধনী কোম্পানি শেয়ার বাজারে বিক্রি করে, তখন তো শেয়ার হোল্ডাররা ওই শেয়ারটা কিনে, তাহলে বিক্রি তো করছে কোম্পানি। আমি আগে বলেছি এই চ্যাপ্টারে আমার হিসাবটা রাখতে হচ্ছে কোম্পানির পক্ষে। তাহলে সাধারণ শেয়ার হোল্ডার যেটা রয়েছে, সাধারণ শেয়ার, এটা বিক্রি করতে গেলে কোম্পানির শেয়ারের অতিরিক্ত কিছু অর্থ ব্যয় করতে হয়, ওই ব্যয়টাকে বলা হয় ফ্লোটেশন কস্ট। তাহলে অতিরিক্ত যে ব্যয় করতে হয় ওই ব্যয়টা কি কি হতে পারে? যেমন এমসিকিউ প্রশ্ন হতে পারে, নিচের কোনটি উত্তরণ ব্যয়, অথবা নিচের কোনটি উত্তরণ ব্যয় নয়। তাহলে আমার জানা দরকার উত্তরণ ব্যয় কি কি হতে পারে। 1, ইস্যুকরণ খরচ, ইস্যুকরণ ব্যয়, ইস্যু বলতে এখানে শেয়ার ইস্যুকরণ ব্যয়। 2, দলিল পত্রাদির ব্যয়।
দলিল পত্রাদির ব্যয় অর্থাৎ শেয়ার তৈরি করতে ডকুমেন্ট লাগে। স্ট্যাম্প খরচ, স্ট্যাম্প হচ্ছে ওই যে দলিল লেখার জন্য যে স্ট্যাম্প, ওই স্ট্যাম্পের জন্য যে ব্যয় সেটা। আর আরেকটা হচ্ছে অবলেখকের কমিশন। আমি উপরে লিখলে মনে হয় ভালো হয়, নিচে দেখবে কিনা তোমরা। অবলেখক আমি এখানে লিখলাম, অবলেখকের কমিশন। এই 4টা আইটেম একটু তুমি মুখস্থ রাখবা। এছাড়াও অন্যান্য আছে, ইস্যুইং অ্যান্ড পেইং এজেন্ট কস্ট, এরকম ইংরেজিতে আরও কয়েকটা আইটেম আছে, কিন্তু মূল এই 4টা আইটেম একটু মুখস্থ রাখতে হবে। অবলেখকের কমিশন। এখন তোমার প্রশ্ন আবার দাঁড়াচ্ছে কারো কারো যে অবলেখক কি? অবলেখককে ইংরেজিতে বলে আন্ডার রাইটার। তাহলে আন্ডার রাইটার কি? আন্ডার রাইটার হচ্ছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা কোনো যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব নেয়। অর্থাৎ নতুন একটা কোম্পানি বাজারে আসছে, সে তো শেয়ার বিক্রয় করতে অভিজ্ঞ নয়, সে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে গিয়ে বলল, যারা এই শেয়ার বিক্রয়ে অভিজ্ঞ, যে আমার শেয়ারগুলো বিক্রি করে দেন, প্রতি শেয়ারের বিপরীতে আপনাকে কিছু টাকা দিব। ওই যে কিছু টাকা দিব, ওইটা হচ্ছে অবলেখকের কমিশন। তাহলে অবলেখক কারা? অবলেখক হচ্ছে যারা যৌথ মূলধনী কোম্পানির শেয়ার বিক্রয়ের দায়িত্ব নেয়। কমিশন কি? ওই শেয়ার বিক্রয়ের দায়িত্ব যারা নিচ্ছে তাদেরকে প্রতি শেয়ারের বিক্রয়ের একটি অংশ, যেটাকে কমিশন বলে, পরিশোধ করা হয়, সেটাই হচ্ছে অবলেখকের কমিশন। তাহলে এই 4টা হচ্ছে ফ্লোটেশন কস্ট বা উত্তোলন ব্যয়। এটা একটু তোমাদের মনে রাখতে হবে। তাহলে উত্তোলন ব্যয় কি সবাই ক্লিয়ার কিনা? প্রশ্নগুলো, কথাগুলো শুনলে তুমি পরীক্ষার প্রশ্ন এগুলাই কিন্তু আসলে পরীক্ষার প্রশ্ন। উত্তোলন ব্যয় কি? 1 নাম্বার। দ্বিতীয় প্রশ্ন হলো উত্তোলন ব্যয় কোন ধরনের মূলধন ব্যয়ের সাথে সম্পর্কিত? উত্তর হলো কেই বা সাধারণ শেয়ার মূলধন ব্যয়ের সাথে সম্পর্কিত। তারপর প্রশ্ন হলো নিচের কোনটি উত্তোলন ব্যয় অথবা নিচের কোনটি উত্তোলন ব্যয় নয়। ওকে, তাহলে এই থিওরিটা আশা করি সবাই পারবে। আচ্ছা, তারপর আরেকটি থিওরি প্রায় আসে, উত্তোলন ব্যয়ের ফলে সাধারণ শেয়ারের ব্যয়ের উপর কি প্রভাব পড়ে? উত্তর হইল যে সাধারণ শেয়ারের ব্যয় বৃদ্ধি পায়। মনে রাখবা, উত্তোলন ব্যয় যদি বৃদ্ধি পায়, সাধারণ শেয়ারের ব্যয় বৃদ্ধি পায়। উত্তোলন ব্যয় যদি বৃদ্ধি পায়, সাধারণ শেয়ারের ব্যয় বৃদ্ধি পাবে। এটা একটা প্রায় অনুধাবন প্রশ্ন হয়। আচ্ছা, তারপর আমরা চলে আসবো হচ্ছে উত্তোলন ব্যয়ের প্রভাবটি ব্যাখ্যা করো। অনুধাবন প্রশ্ন যদি হয় তাহলে একটা সূত্র দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। আমি যখন এটা শিখাবো তখন এই উত্তরটা তুমি পেয়ে যাবা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে ওকে, ঠিক আছে। নেক্সট আরেকটি প্রশ্ন বিগত বছরে আসছে যে কখন একটি কোম্পানি অবহারে শেয়ার বিক্রি করে? অবহারে শেয়ার বিক্রয় করে। কখন একটি কোম্পানি, বোর্ড প্রশ্ন এটা, কখন একটি কোম্পানি অবহারে শেয়ার বিক্রি করে? এই যে এটার সাথে রিলেটেড। অবহার মানে ডিসকাউন্ট, কম মূল্যে বিক্রি করে। একটি কোম্পানির যখন বাজারে চাহিদা কম হয় তখন সে বাজার মূল্যের চেয়ে যদি শেয়ারের মূল্য কম হয় তখন অবহারে বিক্রি করবে। অর্থাৎ বাজারে একটি শেয়ারের যে মূল্য রয়েছে তার চেয়ে যদি কম মূল্যে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য থেকে, বাজার মূল্য থেকে বিক্রয় মূল্য কম হলে তার মানে অবহারে শেয়ার বিক্রি করা হয়েছে। এটা সাধারণত বিক্রি করা হয় যখন শেয়ারের চাহিদা না থাকে, লভ্যাংশ কম দেওয়া হচ্ছে, এই সমস্ত কারণে। তো এটা একটা অনুধাবন প্রশ্ন প্রায় পরীক্ষা আসে। আচ্ছা, আবার আরেকটা প্রশ্ন হয়, মূলধন কাঠামো কি? মূলধন কাঠামো কি? প্রায় এই প্রশ্নটা পরীক্ষায় আসে। ইংরেজি হচ্ছে হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? মূলধন কাঠামো। একটু মনোযোগ দিয়ে শুনলেই হয়, বই পড়া লাগবে না, খেয়াল করো মূলধন কাঠামো কি। মনে করি একটি প্রতিষ্ঠান এই 4টি উৎস থেকে মূলধন নিয়ে মোট মূলধন তৈরি করছে। এই যে 4টি উৎস থেকে যে বিভিন্ন পরিমাণ মূলধন নিয়ে মোট মূলধন তৈরি হয়েছে তাকে বলা হয় মূলধন কাঠামো। আরেকটু উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হবে। মনে করো তুমি মোট 1000 টাকা মোট মূলধন বানাইতে চাচ্ছ। এখন এটা কিভাবে বানাচ্ছ? ধরো শেয়ার ইস্যু করলা তুমি 500 টাকা, ঋণ নিয়েছো মনে করো 200 টাকা, আর সংরক্ষিত আয় ছিল তোমার 300 টাকা। তাহলে কি মোট তোমার 1000 টাকা হয়েছে?
তাহলে এই যে বিভিন্ন উৎস থেকে বিভিন্ন পরিমাণ মূলধন নিয়ে যে মোট মূলধন তৈরি হয়েছে তাকে বলা হয় মূলধন কাঠামো বা ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে মূলধন কাঠামো কাকে বলে মুখস্থ করে ফেলো। একটি প্রতিষ্ঠান যে বিভিন্ন উৎস থেকে মূলধন নিয়ে মোট মূলধন তৈরি করে তাকেই বলা হয় মূলধন কাঠামো। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম মূলধন কাঠামো কি। দ্বিতীয় আরেকটি প্রশ্ন প্রায় পরীক্ষায় আসে, সেটা হলো সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই। সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই, তুমি কি একমত? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসে প্রায়ই। তুমি কি একমত? কিভাবে তুমি লিখবা? অনুধাবন প্রশ্ন এটা। প্রথম তুমি লিখবা যে আমি একমত নই। এখন কেন একমত নই এটার ব্যাখ্যাটা দিতে হবে। ব্যাখ্যাটা হলো ব্যাখ্যাটা হচ্ছে সংরক্ষিত আয় হচ্ছে প্রতিষ্ঠানের কি নিজস্ব মূলধন অথবা আয়ের একটা অংশ, অর্থাৎ আয়ের অংশটা সংরক্ষণ করে রাখা হয়েছে, রাখা হওয়ার পর ওটা মূলধন হিসেবে ব্যবহার হয়েছে। তো এখন এই যে সংরক্ষিত আয়ের কোনো ব্যয় নেই, সরাসরি দেখা যায় যে ব্যয় নাই। কিরকম? যে আমার আয় বা আমার টাকা আমি মূলধন হিসেবে ব্যবহার করি, এটা আবার ব্যয় কি? এই ব্যয়টা হচ্ছে সুযোগ ব্যয়। খেয়াল রাখো, এই ব্যয়টা হচ্ছে সুযোগ ব্যয়, ইংরেজিতে বলা হয় অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট, সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয়টা কি? দুইটি বিকল্পের মধ্যে একটি বিকল্প গ্রহণ করলে অপর যে বিকল্পটি বর্জন করতে হয়, ওই বর্জনকৃত প্রকল্পটির ব্যয় হচ্ছে গ্রহণকৃত প্রকল্পটির সুযোগ ব্যয়। অর্থাৎ দুটি অল্টারনেটিভ, একটা নিলে আরেকটা যে বর্জন করতে হয় বা পরিত্যাগ করতে হয় সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। এখন সংরক্ষিত আয়ের কনসেপ্টটা হচ্ছে যে আমার নিজস্ব টাকা আমি নিজে ব্যবহার করব। ব্যয়টা কিরকম? ব্যয়টা হলো এরকম যে এই টাকাটা যদি আমি অন্যকে ধার হিসাবে দিতাম তাহলে কি সেখান থেকে আমি সুদ পেতাম। তাহলে এখন আমি এটা নিজে ব্যবহার করছি, তাহলে তোমার এটা চিন্তা করতে হবে যে আমি যে টাকাটা সুদ পাইতাম ওইটা এখন আমি আমার এই মূলধনের ব্যয় হিসাবে পরিশোধ করব নিজেই নিজেকে। ধরো রাস্তার পাশে তোমার একটা দোকান আছে, তুমি ওই দোকানটা নিজেই চালাচ্ছ। এখন তুমি যখন দোকানের আয় হিসাব করবা তখন কিন্তু ওই দোকানের ভাড়া এটা থেকে বাদ দিতে হবে। এখন তুমি চিন্তা করো আমার দোকান আমি নিজেই দিব, আবার ভাড়া কিসের? তোমাকে চিন্তা করতে হবে যে এই দোকানটা যদি অন্য কাউকে ভাড়া দিতাম তাহলে কি তার কাছ থেকে আমি ভাড়া পাইতাম, ওটা আমার আয় হইতো। এখন এই আয়টা আমার কি ব্যয় নিতে হবে, কারণ আমি এটা সুযোগ ব্যয়টা হারাচ্ছি নিজে ব্যবহার করার কারণে, অন্যের কাছ থেকে ভাড়াটা আমি পাচ্ছি না। তাহলে সংরক্ষিত আয়ের মূলধন ব্যয় রয়েছে। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো উদাহরণটার মাধ্যমে। তো এটা কিন্তু প্রায়ই আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা আসে। আচ্ছা, তারপর দেখি আর কি প্রশ্ন আসে। নতুন শেয়ারের কি ধরনের ব্যয় হয়? উত্তর হচ্ছে উত্তরণ ব্যয় হয় নতুন শেয়ার। আচ্ছা, এছাড়া আরো কারো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টসে জানাতে পারো, পরবর্তী ক্লাসে আমি কিন্তু ওই প্রশ্নের উত্তর দিয়ে দিব। আচ্ছা, এখন আমরা সূত্রে আসি। প্রথমে আসি ঋণ মূলধনের ব্যয়। ঋণ মূলধনের ব্যয় অর্থাৎ কেডি, এটা কিভাবে আমি নির্ণয় করব? দুটি সূত্র আমরা ব্যবহার করব। দুটি সূত্রের মধ্যে একটি হচ্ছে, প্রথমে হচ্ছে এক অপরিশোধ্য, অপরিশোধ্য অথবা মেয়াদহীন। এটা আমি এই পাশে রাখলাম। আমি ধারাবাহিকভাবে আমার চ্যাপ্টারের কনসেপ্টটা কিন্তু এটা আগে তোমাকে বলেছি, এর জন্য আমি এটা মুছিনি। আমি ধারাবাহিকভাবে এটা 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 এবং লাস্টে এটা নির্ণয় করা শেখাবো। অপরিশোধ্য বা মেয়াদহীন, ইংরেজিতে বলা হয় ইরিডিমেবল। মেয়াদহীন পারপিচুয়াল, অর্থাৎ যে ঋণের কোনো মেয়াদ নাই তাকে বলা হয় মেয়াদহীন। তাহলে এখানে আমার হচ্ছে কেডি, ইন্টারেস্ট ভাগ নেট সেলস ভ্যালু ইন্টু 100। এখানে প্রতিটা সূত্রের শেষে 100 গুণ হবে, এই জন্য যে সবগুলো আমার ব্যয়, তো ব্যয়টা পার্সেন্টেজে হবে, এর জন্য সূত্রের শেষে 100 গুণ হবে। আচ্ছা, এখন এটা হলো কর পূর্ব অথবা কেডি
ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট ভাগ নেট সেলস ভ্যালু ইন্টু 100। এটা হলো কর পরবর্তী, কর পরবর্তী। আচ্ছা, এখন কখন কোনটা ব্যবহার করব? আমার প্রশ্নে যদি করের হার থাকে তাহলে দ্বিতীয়টা, করের হার না থাকলে এটা। আই মানে ইন্টারেস্ট, সুদ। এনএসবি মানে নেট সেলস ভ্যালু বা নেট বিক্রয় মূল্য, নেট সেলস ভ্যালু বা নেট বিক্রয় মূল্য। তাহলে মনে রাখতে হবে কিন্তু, কিভাবে মনে রাখবে সূত্র? ঋণপত্রের সাথে সুদের সম্পর্ক, তাহলে এর জন্য উপরে সুদ। নেট সেলস ভ্যালু মানে হচ্ছে ঋণপত্রটি যে মূল্যে বিক্রয় করেছি আমি সেটা, তাহলে এটা হচ্ছে কর পূর্ব। আর কর যদি থাকে তাহলে সুদ থেকে কর বাদ দিতে হয়, 1 মাইনাস ট্যাক্স রেট আমার এখান থেকে বাদ দিতে হয়। তাহলে এই সূত্রটা মনে রাখবো আমরা কখন? যখন মেয়াদ যদি না থাকে, তাহলে ইন্টারেস্ট ভাগ নেট সেলস ভ্যালু। ওকে, আচ্ছা, এখন দ্বিতীয় সূত্রে যাই। এটা প্রথম সূত্র গেল। সূত্র 2। এখন দেখো, অপরিশুদ্ধ জায়গায় পরিশুদ্ধ, পরিশুদ্ধ অথবা মেয়াদি। পরিশুদ্ধ বা আগেরটা ছিল অপরিশুদ্ধ, অপরিশুদ্ধ, পরটা লিখি নেই আগে, অপরিশুদ্ধ। আর এটা হচ্ছে পরিশুদ্ধ। আচ্ছা, পরিশুদ্ধ মানে মেয়াদ দেয়া আছে। এখানে একটু খেয়াল করতে হবে, কেডি ইকুয়াল টু আই ইন্টারেস্ট। প্রথমে কর না থাকলে আমরা দেখি, মনে করি কর নাই, প্লাস আর ভি মাইনাস এনএসভি ভাগ এন, নিচে হচ্ছে আর ভি প্লাস এনএসভি ভাগ 2। ওকে, আবার কেউ কেউ করে কি, এই ভাগটাই যে এইভাবে দেয়, একই কথা। আবার কেউ এটা এখানে না দিয়ে এই যে এইখানে দেয়। তো এখানে দিতে অনেক সময় জায়গাটা নষ্ট হয় বা সুন্দর দেখায় না, এর জন্য আমি ইচ্ছা করে এটা এই পাশে দেই। এই যে এটা নিচে না দিয়ে আমি এদিকে দিই, একই কথা। তুমি ভাগটা এই নিচে দাও আর এই পাশে দাও, একই। তাহলে এটা হচ্ছে কর যদি না থাকে, খেয়াল করো। আর যদি কর থাকে তাহলে এই ইন্টারেস্ট থেকে 1 মাইনাস ট্যাক্স রেট প্লাস আরভি মাইনাস এনএসভি, আরভি মাইনাস এনএসভি ভাগ এন, নিচে হচ্ছে আরভি মাইনাস এনএসভি ভাগ 2 গুণ 100। আচ্ছা, তাহলে এটা হলো কর পূর্ব বা কর না থাকলে। এটা হলো কর পরবর্তী বা করের হার দেয়া থাকে। আচ্ছা, এখন তোমার এটা যখন আমি অঙ্কটি করব তার আগে আজকে আমার এই জিনিসটি শেখা দরকার হচ্ছে কোনটি দ্বারা কি বোঝায়। আই হলো ইন্টারেস্ট বা সুদ। এখন সুদ অনেক সময় প্রশ্নে আমার সরাসরি দেয়া থাকে না, অভিহিত মূল্যের 10% বা 20% যা হয়, অভিহিত মূল্যের পার্সেন্টেজ গুণ করলে সুদ পাওয়া যায়। ওকে, এন হচ্ছে এখানে তোমার টাইম অথবা সময় অথবা মেয়াদ অথবা বছর, যেটাই থাকে একই। আরভি ইংরেজিতে বলে রিডিমেবল ভ্যালু, ইংরেজিতে বলে রিডিমেবল ভ্যালু, বাংলায় হলো পরিশোধ্য মূল্য। এনএসভি নেট সেলস ভ্যালু, বাংলায় নিট বিক্রয় মূল্য, নেট সেলস ভ্যালু বা নেট বিক্রয় মূল্য। আচ্ছা, আজকে আমরা এই সূত্রের কনসেপ্টটা দিয়েই শেষ করব। আগামী ক্লাস গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ আজকে তুমি থিওরি শিখছো, কি ধরনের কনসেপ্ট এই চ্যাপ্টারে রয়েছে, চ্যাপ্টার ডিটেল শিখছো, কিন্তু অঙ্কটা ক্যালকুলেশন করা শিখো নেই। আগামী ক্লাসে এই অঙ্কগুলো কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা আমরা একবারে বোর্ড প্রশ্ন সমাধান করব, বিভিন্ন বইয়ের প্রশ্ন সমাধান করব। অর্থাৎ একটা অঙ্কের মধ্যে আমি সবগুলো তথ্য এনে এমনভাবে করিয়ে দিব, ওই অঙ্ক দিয়ে তুমি যে কোনো বইয়ের সব অঙ্ক তৈরি করে ফেলতে পারবা। তাহলে আমার এই সূত্রটার মধ্যে যেই নামগুলো ছিল, আই মানে ইন্টারেস্ট, এন হচ্ছে টাইম, আরভি রিডিমেবল ভ্যালু, এনএসভি নিট বিক্রয় মূল্য। অনেক সময় এনএসভি দেয়া থাকে না, তাহলে তোমার এনএসভি বের করতে হয় সেলস ভ্যালু মাইনাস আদার্স কস্ট। আদার্স কস্টের মধ্যে তোমার হইতে পারে ওই যে বলছিলাম ফ্লোটেশন কস্ট মানে এফসি, সেলস ভ্যালু থেকে আদার্স কস্ট বিয়োগ দিতে হয়। আবার অনেক সময় তোমার এরকম হইতে পারে সেলস ভ্যালু দেয়া নাই, তাহলে সেলস ভ্যালু হয় ফেস ভ্যালু প্লাস প্রিমিয়াম।
প্রিমিয়াম মানে অধিহার, অথবা ফেস ভ্যালু মাইনাস ডিসকাউন্ট, অথবা সেলস ভ্যালু সমান ফেস ভ্যালু। এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এটা দিয়ে আমরা আজকে শেষ করব। যে আমার সেলস ভ্যালু দেয়া না থাকলে অনেক সময় প্রশ্নে বলে দেয় যে 10% অধিহারে বিক্রি করা হয়েছে, ফেস ভ্যালুর সাথে অধিহার যোগ করলে সেলস ভ্যালু পাবা, সেলস ভ্যালু থেকে আদার্স কস্ট বিয়োগ দিলে নেট সেলস ভ্যালু পাবা। অথবা কিন্তু একই অঙ্কে তিনটা থাকবে না, এটা অথবা যদি বলা হয় ঋণপত্রটি বাট্টায় বিক্রি করা হয়েছে, তাহলে বাট্টা মানে ডিসকাউন্ট বিয়োগ, অথবা যদি কিছুই বলা না থাকে, প্রিমিয়ামও নাই ডিসকাউন্ট নাই, অথবা এক পার বা সমমূল্যে বিক্রি করা হয়েছে, তাহলে সেলস ভ্যালু আর ফেস ভ্যালু একই হয়। তাহলে এই আমরা শুধুমাত্র এই কেডি নির্ণয়ের সূত্রটা দেখলাম। আগামী ক্লাসে এই কেডি দিয়ে কয়েকটি অঙ্ক করা দিব, তারপর ধারাবাহিকভাবে আমরা কেপি, কেডি, কেই, কেআর এবং ডব্লিউএসএসসি নির্ণয় করব। তো আজকে আমি যা পড়ালাম সেটা তোমরা বাসায় একটু পড়ে ফেলো। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।